যারা স্বশাসিত সংস্থাগুলির একেবারে সর্বোচ্চ স্তরে, তারা কেন এই অন্যায়ের প্রতিবাদ করে না? আজকে আমরা বিস্তারিত জানব যে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করবার জন্য প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, তার কি পরিণতি হয়েছিল। মহিলা ইন্টার্ন লিখলেন 2012 সালের 24শে ডিসেম্বর অশোক কুমার গাঙ্গুলি তার যৌন হেনস্থা করেছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ করলেন যে এরকম একজন চেয়ারম্যান যদি মানবাধিকার কমিশনে থাকে এবং মানবাধিকার কমিশন যদি এইভাবে দল না দেখে, শাসক দলের স্বার্থ না দেখে যে কোনো মানুষের পাশে গিয়ে এইভাবে দাঁড়ান, তাহলে তো বিপদ। তৃণমূল সরকার, দল, পুলিশ, প্রশাসন এদের দ্বারা অত্যাচারিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের কি দায়িত্ব ছিল না এই অভিযোগপত্রটা কোনো তদন্তকারী সংস্থাকে দেয়া বা সুপ্রিম কোর্টের কোনো তদন্ত কমিটি করে দিয়ে তারা বিচার বিশ্লেষণ করে দেখো। এমনকি বিরলতম অপরাধ করেছেন এরকম অপরাধীদের ক্ষেত্রেও আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। এক্ষেত্রে অশোক কুমার গাঙ্গুলিকে ডাকলেন না তারা, তিনি প্রধান বিচারপতিকে চিঠি দিলেন, দিয়ে বললেন আমি নির্দোষ। তার কথা কেউ শুনলেন না। প্রশাসন কতটা কতটা মেরুদণ্ডহীন দেখুন। অশোক কুমার গাঙ্গুলির পুরো সামাজিক সম্মানটা ধুলোয় লুটিয়ে গেল একেবারে মিথ্যা অভিযোগে। কিন্তু যে মহিলাকে এই কাজে ব্যবহার করা হলো তিনি কিন্তু বহাল তবিয়তে তার পরিচয় গোপন রেখে, তার সামাজিক সম্মান অক্ষুণ্ণ রেখে আজও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছে। এতে যে মহামান্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এবং মহামান্য সুপ্রিম কোর্ট তারা নিজেরা জড়িয়ে পড়লেন, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমরা WBCS এর দুর্নীতি নিয়ে ভিডিও করেছি, আমরা PSCর দুর্নীতি নিয়ে ভিডিও করেছি। আমরা কেন এই অন্যায়কে রুখে দেওয়া যাচ্ছে না, যারা একেবারে সর্বোচ্চ স্তরে বসে রয়েছেন এই স্বশাসিত সংস্থাগুলির একেবারে সর্বোচ্চ স্তরে, তারা কেন এই অন্যায়ের প্রতিবাদ করে না। আমাদের বহু কমেন্ট আমরা পেয়েছি যে মুখে বলা সহজ, কাজে করা কঠিন। একেবারে সত্যি। তার উদাহরণস্বরূপ স্যার আমাদের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলি মহাশয়ের উদাহরণ দিয়েছেন। আজকে আমরা বিস্তারিত জানব যে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করবার জন্য প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, তার কি পরিণতি হয়েছিল। স্যার, বিবিধ নিউজে স্বাগত। আগের দিনের যে আলোচনা অমীমাংসিত ছিল, আপনি একটু পূরণ করুন যে অশোক স্যারের সঙ্গে প্রতিবাদ করবার জন্য, শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করবার জন্য এবং আপনাদের বিরুদ্ধেও কি পরিণতি আপনাদের হয়েছিল, আমাদের দর্শকদের একদম বিস্তারিত বলুন। 2012 সালের এপ্রিল মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি মহোদয়ের নাম প্রস্তাব করেন এবং নিয়োগ করেন। মহামান্য রাজ্যপাল নিয়োগ করেন। মাননীয় ধারণা ছিল যে যেহেতু তিনি নিয়োগ করছেন, অশোক কুমার গাঙ্গুলি তার কথা মতোই চলবে। কিন্তু অশোক কুমার গাঙ্গুলি ছিলেন অত্যন্ত সৎ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং একজন দাপুটে মানুষ, এবং তার একটা মন ছিল যে নির্যাতিত, অত্যাচারিত যে কোনো মানুষের, সে কোন দলের এটা তিনি দেখতেন না, যে কোনো মানুষের পাশে মানবাধিকার কমিশনকে ভারতীয় সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের সর্বোচ্চটুকু প্রয়োগ করে তাদের ন্যায় পাইয়ে দিতে। এবং পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে যে কোনো নির্যাতিতা অত্যাচারিতা, যে কোনো যারা তৃণমূল সরকার, দল, পুলিশ, প্রশাসন এদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, কোনো জায়গায় বিচার পাননি, তারা আদালতের থেকেও ছুটে গেছেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের কাছে। এবং পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন কার্যত একটা অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ করলেন যে এরকম একজন চেয়ারম্যান যদি মানবাধিকার কমিশনে থাকে এবং মানবাধিকার কমিশন যদি এইভাবে দল না দেখে, শাসক দলের স্বার্থ না দেখে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অত্যাচারিত, যে কোনো উৎপীড়িত মানুষের পাশে গিয়ে এইভাবে দাঁড়ান এবং তাকে আইনি সহায়তা দেন, পুলিশকে বাধ্য করেন মামলা রুজু করতে এবং অপরাধীদের শাস্তি দিতে, তাহলে তো বিপদ। কারণ তার সম্পদ তো ওই গাল কাটা কেসটা, ওই কান কাটা সমীরণ, এরা। সেই জন্য একটা চক্রান্ত শুরু হলো। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি,
মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই চক্রান্তের অংশীদার হয়ে গেল। 2013 সালে 6 নভেম্বর ব্যক্তিগত ব্লকে একজন মহিলা ইন্টার্ন লিখলেন 2012 সালে 24শে ডিসেম্বর অশোক কুমার গাঙ্গুলি তার যৌন হেনস্থা করেছে। তা একজন ব্যক্তিগত ব্লকে একজন লিখছেন, এখানে প্রশ্ন করাই যায় যে 2012 সালে 24শে ডিসেম্বর তাকে যৌন হেনস্থা করলেন অশোক কুমার গাঙ্গুলি, তা তিনি এতদিন চুপ করে বসেছিলেন কেন? তিনি কেন কোনো থানায় এফআইআর করেননি, কোনো আদালতে যাননি, বা ঘটনাটার কথা প্রকাশ করেননি, বা কোনো মহিলা কমিশনের কাছে তিনি যাননি? জাতীয় মহিলা কমিশন ছিল, রাজ্য মহিলা কমিশন ছিল, তিনি যাননি। এই প্রশ্নটা থাকে। তারপর যেটা হলো সেটা কিন্তু চমকপ্রদ। 6 নভেম্বর অভিযোগ হলো ব্যক্তিগত ব্লকে। 12ই নভেম্বর 2013 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 সদস্যের একটা কমিটি গঠন করে দিলেন। অদ্ভুত ব্যাপার, সেই মেয়েটি কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি, সেই মেয়েটি আজও কোনো এফআইআর করেনি কোনো থানায়, সেই মেয়েটি আজও কোনো জাতীয় মহিলা কমিশন বা রাজ্য মহিলা কমিশনে কোনো অভিযোগ জানায়নি। শুধুমাত্র ব্যক্তিগত ব্লগে কে কি লিখেছে এইটার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি করে দিলেন 3 সদস্যের। তৎকালীন প্রধান বিচারপতির নাম কি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তা আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এখন আপনি বলতেই পারেন যে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির এহেন কাজে সুপ্রিম কোর্ট একদম অতি তৎপর হয়ে উঠেছে। আমি মানতে পারলাম না। শান্তিভূষণ অত্যন্ত নামী একজন আইনজীবী, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতির এজলাসে তার টেবিলে একটা সিলবদ্ধ খাম দিয়েছিলেন, দিয়ে এজলাসে দাঁড়িয়ে বলেছিলেন এতে 16 জন বিচারপতির নাম আছে সুপ্রিম কোর্টের, যার মধ্যে 8 জন হচ্ছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এরা ঘুষ নিয়ে বিভিন্ন মামলায় রায় দিয়েছে, এরা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, এবং তার বিস্তারিত বিবরণ ওই সিল করা খামে দিলেন। এবং একজন ভদ্র মানুষ হিসেবে তিনি ওই 16 জন বিচারপতির নাম কিন্তু প্রকাশ্যে আনলেন না। তা তিনি বারবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধান বিচারপতির কাছে যে তদন্ত করুন, তা কোনো তদন্ত হয়নি। তা শেষকালেতে ওই নামগুলো বিভিন্ন সংবাদপত্রে বেরিয়ে যায়। এবং সবথেকে মজার কথা, এই রকম একটা ভয়ঙ্কর খবর বিচারপতিদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে 16 জন বিচারপতির নাম করে যখন সংবাদ মাধ্যমে বেরিয়ে গেল, একজন বিচারপতিও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেন না, বললেন না যে না এই অভিযোগ মিথ্যে, আমরা এ কাজ করিনি, বা মানহানি মামলা দুরস্থান। নিদেন পক্ষে একটা ছোটোখাটো উকিলের চিঠি শান্তিভূষণকে দিলেন না। এবং সুপ্রিম কোর্ট এই 16 জন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, যার মধ্যে 8 জন হচ্ছেন প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে দুর্নীতির এরকম সুনির্দিষ্ট অভিযোগ পেয়েও একেবারে স্থবির হয়ে রইল। এই যে আগের যে প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়, তার আমলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট লিটিগ্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ খান পাঠান, তিনি একটা 169 পাতার অভিযোগপত্র জমা দিয়েছিলেন। এবং ভয়ঙ্কর অভিযোগ, তিনি বলেছিলেন এই দুর্নীতি, এই অনিয়ম সুপ্রিম কোর্টে এই বিচারপতি করছেন। এবং DY চন্দ্রচূড়ও তার অভিযোগের আওতার বাইরে ছিলেন না। তা এখন রশিদ খান পাঠান মিথ্যা অভিযোগ করতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্টের কি দায়িত্ব ছিল না এই অভিযোগপত্রটা কোনো তদন্তকারী সংস্থাকে দেয়া, বা সুপ্রিম কোর্টের কোনো তদন্ত কমিটি করে দিয়ে তারা বিচার বিশ্লেষণ করে দেখুন, যদি রশিদ খান পাঠান মিথ্যে অভিযোগ করে থাকেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। কারণ মহামান্য আদালতকে অসম্মানিত করার, অমর্যাদা করার কোনো অধিকার কোনো নাগরিকের নেই। তাহলে রশিদ খান পাঠান জেলে যেতেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হলো, সুপ্রিম কোর্ট চুপচাপ বসে রইল। অর্থাৎ আমি বলতে চাইছি, এরকম আরও অসংখ্য উদাহরণ কিন্তু আমি আপনাদের দিতে পারি। আমি বলতে চাইছি সুপ্রিম কোর্ট তার নিজের বিচারপতিদের সম্পর্কে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, অনিয়মের অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, সেগুলোতে কিন্তু চুপচাপ একেবারে দার্শনিক সুলভ উদাসীন বসেছিলেন। আর এক্ষেত্রে
6 নভেম্বর 2013 একটা ব্যক্তিগত ব্লকে কোনো এক মহিলা ইন্টার্ন কি লিখলেন, তার উপর ভিত্তি করে 12 নভেম্বর 2013 তারা একটা 3 সদস্যের কমিটি গড়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 18 নভেম্বর 2013 কমিটির কাছে লিখিত বয়ান দিলেন ওই ইন্টার্ন। তিনি কি বয়ান দিয়েছেন আজও তা প্রকাশ্যে আসেনি, কেউ জানে না। ভালো কথা। 28 নভেম্বর 2013 ওই কমিটি, আপনি টাইম গ্যাপটা দেখুন, একেবারে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পেশ করলেন। 5 ডিসেম্বর 2013 অভিযোগের সত্যতা স্বীকার ওই কমিটির। এবং এই পিরিয়ডের মধ্যে অশোক কুমার গাঙ্গুলিকে কিন্তু ডাকা হলো না, এবং তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটা চিঠি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আমি নির্দোষ, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা একটা চক্রান্ত। কিন্তু অশোক কুমার গাঙ্গুলিকে সুপ্রিম কোর্টের ওই 3 সদস্যের কমিটি বা প্রধান বিচারপতি কেউ ডাকলেন না, তার কথা শোনা হলো না। আপনারা জানেন কাশবের মতো জঙ্গি, তাকেও কিন্তু ভারত সরকার তার পছন্দের উকিল নিয়োগ করার অধিকার দিয়েছিল যাতে সে আত্মপক্ষ সমর্থন করতে পারে। আমরা বিভিন্ন নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিভিন্ন অপরাধী, খুন, ধর্ষণ, গণধর্ষণ, ডাকাতি, বিভিন্ন অভিযোগে একদম অভিযুক্ত, এমনকি বিরলতম অপরাধ করেছেন এরকম অপরাধীদের ক্ষেত্রেও কিন্তু আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া কোনো অপরাধী সাজা পেয়েছেন এমনটা আমার অন্তত জানা নেই। কিন্তু এক্ষেত্রে অশোক কুমার গাঙ্গুলিকে ডাকলেন না তারা। তিনি প্রধান বিচারপতিকে চিঠি দিলেন, দিয়ে বললেন আমি নির্দোষ, তার কথা কেউ শুনলেন না, তার শাস্তি হয়ে গেল, জানিয়ে দিল যে তিনি অভিযোগের সত্যতা আছে, ওই মহিলা যে অভিযোগ করেছেন তিনি সঠিক করেছেন। এবার তারপরেই 2রা জানুয়ারি, তার আগে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন যে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে এই অশোক কুমার গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার জন্য। এবং তারপরে বিধানসভায় একটা প্রস্তাব আনা হলো যে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন থেকে অশোক কুমার গাঙ্গুলিকে সরাতে হবে। এবং পশ্চিমবাংলায় তখন আগ মার্কা তৃণমূলীরা, বিভিন্ন মোমবাতিওয়ালারা ওই মানবাধিকার কমিশনে একেবারে চূড়ান্ত আন্দোলন করছেন যে একজন যৌন হেনস্থাকারী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান চাই না, তাকে পদত্যাগ করতে হবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং মোমবাতি মিছিলে একবারে সারা কলকাতা ছেয়ে গেল, কাগজে কাগজে লেখা হচ্ছে। সে এক দুঃসহ অবস্থা অশোক কুমার গাঙ্গুলির পক্ষে। তারপরে আমরা দেখলাম যে 6 জানুয়ারি 2014 অশোক কুমার গাঙ্গুলি পদত্যাগ করলেন। যে বুদ্ধিজীবীদের কথা বললেন তাদের কি এই অভয় আন্দোলনে দেখা গিয়েছিল? না না না, তারা এখন সব শীত ঘুমে আছে। তারা তৃণমূলের প্রসাদ পাচ্ছে, সেই প্রসাদে তারা এতটাই সন্তুষ্ট যে তারা এই যে অনুব্রত মণ্ডল এত কুকথা বলেছে, আপনি কোনো ওইসব বুদ্ধিজীবীকে দেখেছেন নাকি? যে কোনো অপর্ণা সেন, কোনো সৌরভ গাঙ্গুলি, কোনো ওই নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, এরকম হাজারো সব আছেন তারা নাকি বুদ্ধিজীবী, তাদের একটা শব্দ বলতে দেখেছেন? তারা বলবে না, আবুল বা যাই বলুন, তারা তৃণমূলের থেকে প্রসাদ পেয়ে, কলাটা মূলোটা পেয়ে তারা বেশ রসে বসে আছেন। তারা এখন প্রতিবাদ করেন না। প্রতিবাদ করতে হলে যেটা মাননীয় বলে দেন যে এইটার করতে হবে, তারা সঙ্গে সঙ্গে বড়বাজার থেকে একবারে কুইন্টাল কুইন্টাল মোমবাতি নিয়ে মিছিল করতে আরম্ভ করেন। তা যাই হোক, রাজ্যপালকে লেখা চিঠিতে তখন M.K. নারায়ণন রাজ্যপাল ছিলেন। তা রাজ্যপালকে লেখা চিঠিতে অশোক কুমার গাঙ্গুলি বললেন, আমি জোরের সঙ্গে বলছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা প্রকাশিত হয়েছে সে সবই প্রমাণরহিত এবং ভিত্তিহীন। সমস্ত অভিযোগ আমি অস্বীকার করছি, কিন্তু আমি আর বিতর্ক বাড়াতে চাই না, বরং আমার পরিবারের শান্তি এবং স্বস্তি নিশ্চিত করতে চাই। এই মুহূর্ত থেকে আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছি। আমার বিরোধীদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আমি তাদের সকলেরই মঙ্গলাকাঙ্ক্ষী। এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অশোকবাবু সরে গেলেন। মহামান্য রাজ্যপাল তার পদত্যাগপত্র গ্রহণ করলেন। এবার আমার প্রশ্ন, মূল প্রশ্ন, আমি ধরে নিলাম সুপ্রিম কোর্টের ওই 3 সদস্যের যে কমিটি তারা সঠিক বলেছেন অশোক কুমার গাঙ্গুলি এই যৌন হেনস্থার ঘটনায় অপরাধী। তাহলে সুপ্রিম কোর্ট তারপরে তার কি ভূমিকা উচিত ছিল? এই ভয়ঙ্কর অপরাধী মানুষটিকে শাস্তি দেয়া,
মানবাধিকার কমিশন থেকে পদত্যাগ তো কোনো শাস্তি নয়। তিনি নিজে পদত্যাগ করেছেন, রাজ্যপাল করেছে। তা আমি যদি ধরুন মানুষ খুন করি, কি আমি একটা ধর্ষণ করি, তাহলে আমি যদি আমার পদ থেকে সরে দাঁড়াই, তাহলে কি শাস্তি হলো? তা তো নয়। দেশের আইন আছে, পুলিশি ব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা তো আমার বিরুদ্ধে তদন্ত করে আমি যে অপরাধটা করেছি সেই অপরাধের শাস্তি দেবে। সুপ্রিম কোর্ট কিন্তু আর কোনো কথা নেই। অর্থাৎ মূল লক্ষ্যটা যে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশোক কুমার গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন থেকে সরিয়ে দেওয়াটাই লক্ষ্য। এবং এতে যে মহামান্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এবং মহামান্য সুপ্রিম কোর্ট তারা নিজেরা জড়িয়ে পড়লেন, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। একদম সত্যি কথা। এবং আপনি বলবেন অশোক কুমার গাঙ্গুলি তো এরপরেও থাকতে পারতেন। আমি নিজে এই ধরনের একটি ঘটনার ভুক্তভোগী। আমি জানি যন্ত্রণা, অসহায়ত্ব এবং নিরাপত্তা বোধের অভাবটা কোন পর্যায়ে পৌঁছয়। মনে রাখবেন, একটা মানুষের যখন সামাজিক সম্মানটা চলে যায়, যখন সারা বিভিন্ন লোক তার দিকে আঙুল তুলে বলে তুমি যৌন হেনস্থা করেছো, এটা খুনের অভিযোগ, ডাকাতির অভিযোগ, মানে দুর্নীতির অভিযোগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সমাজ দুর্নীতিকে হয়তো মেনে নেয়, সমাজ খুন ডাকাতি এগুলোকে হয়তো তবুও খানিকটা যেন ক্ষমা সুন্দর চোখে দেখে, কিন্তু কোনো মহিলাদের প্রতি যৌন নির্যাতন এটা কিন্তু সমাজ আজও অত্যন্ত কঠোর এবং ঘৃণার দৃষ্টিতে দেখে। আমার এবং আমাদের সংগঠনের মলয় মুখোপাধ্যায়, তাদের বিরুদ্ধে সিএমও তারা একটা এফআইআর করেছিল 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি এবং যৌন নির্যাতন ইত্যাদি ইত্যাদি আরও কুৎসিত অভিযোগ। সেই অফিসাররা এখন কোথায় আছেন? তারা বহাল তবিয়তে আছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, সামনাসামনি দেখা হয় না? হ্যাঁ, এই জিজ্ঞাসা করেন না? হ্যাঁ বলছি, এই অভিযোগ হওয়ার পরে আমরা যখন এফআইআরের কপি পেলাম এবং জানলাম, তখন তারপরেই কিন্তু এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের বাড়িতে, আমাদের কর্মস্থলে এবং আমাদের ইউনিয়ন অফিসে তারা কিন্তু হানা দিল গ্রেপ্তার করার জন্য। আমরা আত্মগোপন করলাম এবং আমরা আদালতে গিয়ে আত্মসমর্পণ করলাম। তা মহামান্য বিচারপতি আমাদের জামিন দিয়েছিলেন বলে আমরা ওই অভিযোগে গ্রেপ্তার হয়নি, সব কিন্তু ছিল জামিন অযোগ্য ধারা। এবং প্রশাসন কতটা মানে কতটা মেরুদণ্ডহীন দেখুন। আমি তখন পূর্ত দপ্তরে কাজ করি, মলয়বাবু তখন স্বরাষ্ট্র দপ্তরে কাজ করে। আমরা আমাদের বিভাগীয় সচিবের মাধ্যমে মুখ্য সচিবকে চিঠি দিলাম যে 28 নম্বর ঘরে এই তথাকথিত যৌন নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, সেই ঘরে আমরা জীবনে কখনো যাইনি। ওখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি আছে, ওই ঘরে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া আছে। দয়া করে এই সিসিটিভিগুলোর দেখুন, ফুটেজ চেক করুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওই 28 নম্বর ঘরে আমরা জীবনে কখনো পা দিইনি। যে ঘরে আমরা জীবনে কখনো ঢুকিনি, সেই ঘরে 3 জন মহিলা অফিসারকে আমরা এইভাবে অত্যাচার কিভাবে করলাম। দুর্ভাগ্য, মুখ্য সচিব বা সরকার কোনো ব্যবস্থা নেননি। এবং আমার স্ত্রী, মহামান্য রাজ্যপাল, তৎকালীন রাজ্য মানবাধিকার কমিশন, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের হিউম্যান রাইটস সেল, সর্বত্র সে চিঠি করেছিল এবং সে বলেছিল যে আমার স্বামী এবং তার বন্ধু মলয়বাবু যদি অভিযুক্ত হয়, যদি দোষী হয়, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন। কিন্তু দোহাই, তারা যদি নিরপরাধ হন আপনি দ্রুত তদন্তের ব্যবস্থা করুন এবং তারা নিরপরাধ হলে তাদেরকে এই কলঙ্ক থেকে মুক্তি দিন। কেউ কোনো ব্যবস্থা নেয়। এই যন্ত্রণাটা আমরা জানি। এবং যে সময় ওই আদালতে আত্মসমর্পণ করার আগে যে সময়টা আমরা আত্মগোপন করেছিলাম, আমাদের মানসিক অবস্থা কোন জায়গায় গিয়েছিল আমরা জানি। আমাদের মেয়েরা তখন স্কুলে পড়ে, স্বাভাবিকভাবে গ্রেপ্তার হয়ে গেলে কি অবস্থা হতে পারতো আমরা জানি। কাজেই আমি অশোকবাবুর যন্ত্রণাটা মানে ব্যক্তিগতভাবে অনুভব করতে পারি। তিনি কি করতে পারতেন? রোজ সেখানে মানবাধিকার কমিশনের সামনে, ওই আলিপুরের ওই ভবানী ভবনের ওখানে হাজার হাজার মহিলা, হাজার হাজার লোক, তারা অশ্রাব্য ভাষায় অশোকবাবুকে গালাগালি দিচ্ছে এবং তার বিরুদ্ধে স্লোগান চলছে এবং একটা রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকে মিছিল হচ্ছে যে এরকম অশোক হটাও। হ্যাঁ, এই অবস্থায় তিনি, তার পরিবার আছে, তার স্ত্রী সন্তান আছে, তা কি করবেন? শেষকালে তিনি দেখলেন যে পদত্যাগ, তিনি জানতেন
যে আমাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য, আমি চলে গেলে সব থেমে যাবে। এবং তাই হলো। তিনি যেই পদত্যাগ করলেন এবং রাজ্যপাল যেই পদত্যাগপত্র গ্রহণ করলেন, তার বিরুদ্ধে কিন্তু সমস্ত আন্দোলন স্থিমিত। মোমবাতিওয়ালারা সব ঘরে ঢুকে পড়লেন, আন্দোলনকারীরা সব ঘরে ঢুকে পড়লেন। মিডিয়াতে তার বিরুদ্ধে যে প্রচার হচ্ছিল, তার পাল্টা যে প্রচার হওয়া উচিত ছিল যে সুপ্রিম কোর্ট কেন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল না, হলো না। এবং আরও দুঃখের কথা, আজকে যিনি বিরোধী দলনেতা, তিনি তখন ওই তৃণমূল কংগ্রেসে ছিলেন। তিনি জানেন এই মহিলা ইন্টার্ন কোন তৃণমূল নেতার আত্মীয়, তিনি জানেন আত্মীয়া, নামটা প্রকাশ করুন। অশোক কুমার গাঙ্গুলির পুরো সামাজিক সম্মানটা ধুলোয় লুটিয়ে গেল একেবারে মিথ্যা অভিযোগে। কিন্তু যে মহিলাকে এই কাজে ব্যবহার করা হলো, তিনি কিন্তু বহাল তবিয়তে তার পরিচয় গোপন রেখে, তার সামাজিক সম্মান অক্ষুণ্ণ রেখে আজও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এ তো চমৎকার ব্যবস্থা। এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার অত্যন্ত বিনীত প্রশ্ন, যে যদি অশোক কুমার গাঙ্গুলি সত্যি অপরাধী হয়ে থাকেন, তার শাস্তি হলো না কেন? সুপ্রিম কোর্ট যখন দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করলেন, সুপ্রিম কোর্টের আভ্যন্তরীণ, তারা যখন রায় দিল যে তিনি অপরাধী, তাহলে সেই অপরাধীর শাস্তি হলো না কেন? এই প্রশ্ন তো আমাদের থাকবে। এবং এই একই কাজ হয়েছিল কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের একজন চেয়ারম্যান হয়েছিলেন, তার বিরুদ্ধে, ওনার নামটা আমার এই মুহূর্তে, একজন মহিলা, হ্যাঁ, ওনাকেও কিন্তু একই কায়দায় রাজ্য নির্বাচন কমিশন থেকে সরানো হয়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকেই, এবং ওই একই সময়ে আরও দুটি ঘটনা আপনাদের মনে থাকবে হয়তো, যে বিআইএন এর অধিকর্তা ডক্টর শ্যামাপদ গড়াই, তাকে কিভাবে একদম পরিকল্পিত ছকে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সবক শিখিয়েছিলেন। তিনি এক গাদা সদেরের লোক, সাংবাদিক সব নিয়ে তিনি একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে গেছেন। তখন ডাক্তার গড়াই ওখানে চিকিৎসা করছেন। ডক্টর শ্যামাপদ গড়াই হচ্ছেন এশিয়ার প্রথম 4 জন দক্ষ নিউরো সার্জনের একজন। তা তিনি এতে রয়েছেন, এবং তিনি তখন বলছেন, ম্যাডাম করছেন কি, রুগীরা মরে যাবে, এটা মরণাপন্ন রুগীদের ওয়ার্ড, প্লিজ দয়া করে এদের সরান। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেই সময় বলতে শোনা গেছে যে ওরে মরে যাবে রে। তিনি কাদের মরে যাওয়ার কথা বলছিলেন? রুগীদের। তা একজন ডাক্তার হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন, কিন্তু তিনি সাসপেন্ড হয়ে গেলেন এবং রিটায়ারমেন্ট পর্যন্ত সাসপেন্ড থাকলেন। শেষকালে আদালতের আদেশে তিনি চাকরি ফিরে পেলেন। আবার ধরুন প্রদীপ কুমার মিত্র এসএসকেএম এর অধিকর্তা ছিলেন, তিনি ওই নির্মল মাঝি কোনো এক ভাইপোর কুকুর, ল্যাব্রাডার কুকুরের ডায়ালিসিস করতে নিয়ে গিয়েছিল, তিনি রাজি হননি, বলেছিলেন এটা মানুষের হাসপাতাল, এখানে কুকুরের ডায়ালিসিস হয় না, সঙ্গে সঙ্গে সাসপেন্ড। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই চেয়েছিলেন যে সাংবিধানিক সংস্থাগুলো, স্বশাসিত সংস্থাগুলো পূর্বতন সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করে গেছে এবং সেই সরকারের বিড়ম্বনার কারণ হয়েছে, সেই সরকারকে বিভিন্ন সময় বেকায়দায় ফেলেছে এবং নির্যাতিত যারা সমস্যার মধ্যে পড়েছেন সেই মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সেই ঘটনার যেন পুনরাবৃত্তি তার আপলে না হয়, সেই জন্য তিনি প্রথম থেকেই বেড়াল মেরে দিয়েছেন প্রথম রাতেই। এবং প্রত্যেকটা যে সাংবিধানিক সংস্থা আজকে তৃণমূলের অফিসে পরিণত হয়েছে। কোনো এই যে লীনা গঙ্গোপাধ্যায়, তিনি নাকি মহিলা কমিশনের চেয়ারম্যান, আপনি বলুন তো, এই অনুব্রত মণ্ডল এই ধরনের শব্দ বন্ধ ব্যবহার করে একজন কর্তব্যরত ওসিকে ধমকাচ্ছেন রাত্রিবেলা মত্ত অবস্থায়, তার একটা নিন্দা করা যায় না? তিনি যাবেন না, তিনি ব্যবস্থা নেবেন না, নেই, ঘুমোচ্ছেন। কাজে সমস্ত, এবং এতে যেটা ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ যে অত্যাচারের শিকার হয়ে চলেছেন এবং ধারাবাহিকভাবে যে অত্যাচারকে মেনে নিতে বাধ্য হচ্ছে, তার বিরুদ্ধে তাকে সুরাহা দেওয়ার মতো কোনো সাংবিধানিক সংস্থা কিন্তু নেই। আপনি বলবেন তারা আদালতে যান, আপনি আদালতে একবার গেলে বুঝতে পারবেন যে আদালতের কি জ্বালা। সেখানে গিয়ে আপনি মামলা করবেন, উকিলদের পয়সা দেবেন, সর্বশান্ত হয়ে যাবেন, বছরের পর বছর মামলা চলবে, তারপর মামলা নিম্ন কোর্ট থেকে জেলা কোর্টে যাবে, জেলা কোর্ট থেকে হাইকোর্টে আসবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আসবে, আপনার পুরো জীবন শেষ হয়ে যাবে, মামলার রায় হবে না। মামলার রায় যদি হলেও বা সেই রায় সরকার মানবে না, কি করবে মানুষ? এবং এই যে সাংবিধানিক সংস্থাগুলো, এগুলো কিন্তু মানুষকে সুরাহা দেওয়ার ক্ষেত্রে, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাম সরকারের আমলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সংস্থাগুলোকে কার্যত তুলে দিয়েছেন, তাদের কোনো কাজ নেই। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে অশোক গঙ্গোপাধ্যায় মহাশয়, তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল। এতদিন আমরা সাম দাম দণ্ডভেদের কথা শুনেছি, এখন হচ্ছে সম্মানহানি। সম্মানহানির মাধ্যমে প্রতিবাদকে দমন করার চেষ্টা। মানুষ কি করবে স্যার প্রশ্ন তুললেন, মানুষ কি করবে সে তো সময় বলে দেবে। আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা কি করবেন। আপাতত শেষ করছি, দেখতে থাকুন বিবিধ নিউজ।